তো ওয়েলকাম, ওয়েলকামটাই লেখা হয়নি প্রেজেন্টেশনে। দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে না? ছবির মধ্যে দেখেন অনেক কিছু আছে, আইডিয়া। আসলে আমরা যখন অ্যাজ এ হিউম্যান বিইং আমরা যখন থাকি, নট এ পেশেন্ট, ইভেন দেন আপনিও ডাক্তারও, আমাদের মাথার মধ্যে দেখেন নানান ধরনের প্ল্যান চলতে থাকে। প্ল্যান গুলা ক্রিয়েটিভ হয়, জিনিয়াস জিনিয়াস ইয়ে থাকে, মানে ব্রেনের মধ্যে এই বুস্টিং গুলো হতে থাকে। দেখেন অনেক কিছু, ছবিটাকে যদি আপনারা চিন্তা করেন, দেখে একটু সময় নিয়ে দেখবেন যে লাইফে সবকিছুই আছে, নাই এমন কিছু নাই। হ্যাঁ, এটাই হলো লাইট। লাইট নিয়ে আর কি কারবার আমাদের। তো আমরা আজকের এই সেশনটা, প্রথম দিনটা আমরা যে আলোচনাটা করব, এটা বেসিক্যালি হচ্ছে কেস টেকিং রিলেটেড। হ্যাঁ, কেস টেকিং। মডার্ন যারা, তারা কেস টেকিং বলে না, তারা আবার বলে কেস রিসিভিং। কেস টেক, টেক মানে এইভাবে নেওয়া, রিসিভ মানে হচ্ছে এইভাবে নেওয়া, এইভাবে তুলে নেওয়া। হ্যাঁ, তো যাই হোক, কেস টেকিং হোক বা কেস রিসিভিং হোক, তো আমি মূলত আপনাদেরকে একটা পদ্ধতি শিখাচ্ছি। ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতি হোমিওপ্যাথিতে প্রচলিত আছে। আমরা ফোর্থ ইয়ারে পড়েছি লক্ষণ মূল্যায়ন, তাই না? কেস টেকিং এর প্যাটার্ন দেখার জন্য এক একজন দিয়েছে কেন্টীয় পদ্ধতি, অমুক পদ্ধতি, এরকম আমরা কিন্তু প্রায় 5-6 ধরনের পদ্ধতি পড়াই। আমরা যখন ফোর্থ ইয়ারে কেস টেকিং রেপার্টরি ক্লাস হয়, তখন এগুলাকে বিস্তারিত আমরা করেছি। আপনারা হয়তো অনেকেই সেগুলা ভালোভাবে রপ্ত করেছেন। কিন্তু আমি যে সিস্টেমটা ফলো করি এবং আপনাদেরকে যেটা শেখাতে চাই, ইভেন দেন আপনারা যারা ইতিমধ্যে দীর্ঘদিন ধরে আমার সাথে জড়িত আছেন, তারা অনেকেই কিন্তু এটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন। তো আজকের এই ক্লাসটা তাদের জন্য, মানে যারা দীর্ঘদিন থেকে আমার সাথে আছেন, তাদের জন্য রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, মানে মনের মধ্যে একদম রিফ্রেশ হয়ে যাবে। আর যারা নতুন, তারা নতুন ভাবে শিখতে পারবেন। তাদেরকে কিন্তু খুব সিনসিয়ারলি মানে আজকের ক্লাসটা করতে হবে। আপনি এদিক ওদিক তাকাবেন না, অন্যদিকের কাজ বাদ দিয়ে এখানে কনসেন্ট্রেশন করেন, নোট করেন, এটা আপনার কাজে লাগবে। তো আমি মূলত এই ম্যাথডোলজি আমাদের কেসগুলাতে কিভাবে অ্যাপ্লাই করি, সেটা আমি একটু সায়েন্টিফিক ওয়েতে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাচ্ছি। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আপনাকে 8-10টা স্টেপ এখন দেখাবো, আমি অনেক সময় জাম্প করি, কারণ আমার এখন অনেক কিছু অটোমেটিক পেয়ে যাই। রুগী চোখের সামনে দিয়ে গেলে আমি বুঝে যাই যে এটা থাইলেশিয়া, এটা ন্যাক্টামিউর, এটা হাসি দেখলে বুঝে যায়, এটা পালসেটেরা, এটা আমার কিন্তু হয়ে যায়। এটা আপনাদেরও হয়ে যাবে। কিন্তু আপনি যখন নতুন বা এই মেথডটাতে আপনি ওইভাবে ইউজ টু হতে পারেননি, আপনার জন্য কিন্তু এই যে আমি ধাপগুলো আপনাদের জন্য আজকে বানাই নিয়ে আসছি, এই ধাপগুলা কিন্তু আপনাকে একটা একটা করে স্টেপ বাই স্টেপ, উপর ক্রোনোলজিক্যালি উপর থেকে নিচে আপনাকে আসতে হবে। ঠিক আছে? আনজির ভাই ঢুকতে পারছে না কেন? আচ্ছা, আমি একটু ওনাকে লিঙ্কটা দিই। ভুল হচ্ছে না, ঢুকতে পারি। আচ্ছা, এবার আমরা কি বললাম যে ক্রোনোলজি মানে আহ, উপর থেকে নিচে 1 2 3 4 এইভাবে সবগুলা আমরা ধীরে ধীরে মানে লিস্ট বানাই নিব। বানায় আমরা একটা একটা করে পেশেন্টের মধ্যে থেকে ওগুলোকে বাইর করব, করে আমাদের কেস টেকিংটা করব। ঠিক আছে, এই বিষয়টা আমি আসলে আপনাদেরকে দেখাবো। তো কেস টেকিং এর সময় একটা বা দুইটা মুহূর্ত কথা বলছেন, তো কেস টেকিং আপনি রোগীর সাথে কথোপকথন করছেন, এরকম সময় একটা বা দুইটা মুহূর্ত হঠাৎ করে চলে আসবে, খুবই ইম্পর্টেন্ট। তো সেই ইম্পর্টেন্ট মুহূর্তের উপরে আমাদেরকে একদম ফোকাস করতে হবে। ফোকাস করা তো বুঝেন, ডিএসএলআর ক্যামেরা কি করে, ছবি যখন তুলে দেখবেন যে হাত দিয়ে এরকম করে ঘুরায় ঘুরে ওটা ফোকাস করছে।
আপনাকে ফোকাস করতে হবে এবং জুম করে ওখানে চলে যেতে হবে, জুম ইন করতে হবে, তাহলে ইজিলি আপনি যেতে পারবেন। তো আমাদের হোমিওপ্যাথির জ্ঞানটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, আমাদের নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে, তাহলেই মেডিসিন দেওয়ার পরে আমরা গুড রেজাল্ট, ভালো ফলাফলের যে কনসিস্টেন্সি থাকবে, ধারাবাহিকতা থাকবে, সেটা হবে। তার মানে কি নিজেকে যোগ্য করতে হবে। আমাদের তো অনেক স্টুডেন্ট আছে, আমাদের অনেক নতুন ডাক্তার আছে, স্যার হেভি রেজাল্ট, কিন্তু তারা কি কন্টিনিউয়াসলি এরকম রেজাল্ট পেতে থাকে? এটা একটা বিষয়। তো আপনি তখনই ভালো আপনাকে বলা যাবে যখন আপনি ধারাবাহিকভাবে সাকসেসফুল রেজাল্ট দিতে পারবেন। ঠিক আছে, এই বিষয়টা সম্ভবত আমার সাথে সবাই এগ্রি করবেন, তাই না? একজন ভালো ডাক্তার ধারাবাহিকভাবে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি, মানে কনসিস্টেন্টলি সে ভালো মানে রেজাল্ট দিতে পারে। তো যতক্ষণ না আপনি আপনার ক্লিনিকে, আপনার চেম্বারে রেজাল্ট পাবেন না, ওই এইরকম কন্টিনিউয়াসলি রেজাল্ট পাবেন না, ততক্ষণ আপনি আপনাকে সফল কিন্তু বলা যাবে না। আমাদের অনেকেই ভালো করছেন, তারা হোমিওপ্যাথিকে সেই লেভেলে নিয়ে যেতে পেরেছেন এবং মূলত সে সেটাই ডিজার্ভ করে। তো এই যে কনসিস্টেন্সি নিয়ে আমরা এটা বলবো না যে আপনি আমার বা আমি যে বা আমরা যে মেথডটা ফলো করতেছি, আমাদের যে মেথোডোলজি, সেটা আপনি 100% ফলো করবেন, তাহলে 100-100 কেস সফল হয়ে যাবে। অন্য যারা শেখাচ্ছে, অন্য যারা হোমিওপ্যাথি করতেছে, সেটাতে পসিবল না, এটা কিন্তু আমরা বলবো না। হ্যাঁ, বা এটা বলবো না যে আপনি মানে এটাই করেন, হ্যাঁ, তাহলে একদম 100-100 হবে, এটা কিন্তু বলবো না। কারণ লার্নিংটা কিন্তু একটা চলমান প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। দেখেন 4 বছর ধরে আমরা কিছু মেডিসিনের মধ্যে আমরা কিন্তু ঘুরে ঘুরে আবার নিয়ে আসি, আবার নতুন নতুন ভাবে আমরা কিন্তু শিখি, তাই না? স্টাডি গুলো তো আমাদের ওইভাবে হচ্ছে। এখনো যদি বেলেডোনা আমরা আলোচনা করি, আজ থেকে 4 বছর আগের বেলেডোনার সাথে অনেক ফারাক কিন্তু আপনি পাবেন। আমি সামনের 2-1 মাসের মধ্যে আবার বেলেডোনা করবো, কারণ আমাদের এখানে অনেক নতুন আছেন, তারা বেলেডোনা না যদি শেখেন তাহলে 40% কেস কিন্তু মিস করে ফেলবেন, তাই না? তো আপনার এই এক্সিলেন্স আনার জন্য, প্র্যাকটিস লাইফের উৎকর্ষ আনার জন্য, পারফেকশন আনার জন্য, আপনার হিট রেশিও তথা সাকসেসফুল কেসের রেশিও বাড়ানোর জন্য মানে খুবই প্রয়োজন আমরা যে প্রসেসে কেস টেকিং করতেছি, আমরা যে প্রসেসে রুগীকে প্রেসক্রাইব করতেছি, এটা শেখাটা। এন্ড উইথ আওয়ার এক্সপিরিয়েন্স, মানে আমি গত, আমার তো এই ইয়েতে দীর্ঘদিন হয়ে গেল, আমি যদি 2007 সাত না, আমি 9 সাল থেকে যদি হিসাব করি, তাহলেও তো ধরেন যে প্রায় 27, কত বছর হচ্ছে, 9 হলে 16, 17, 17-18 বছর ধরেন একটা এক্সপিরিয়েন্স, আমি যতদূর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি, আমার যে অবজারভেশন, হ্যাঁ, আমার অবজারভেশনে যে আমি যে প্রসেসটা আপনাদেরকে ফলো করতে বলছি, আপনারা যদি এটাকে ফলো করতে পারেন, তাহলে কেস টেকিং এর সময় আপনি শিওর হতে পারবেন এবং পেশেন্টকে আপনি ডাইরেক্টলি বলতে পারবেন যে হ্যাঁ, আপনার এটা এটা হবে, আপনার সাথে এরকমটা এরকমটা হবে, আপনি এইভাবে এই প্রসেসের মধ্যে আপনি একদম ফাইন হয়ে যাবেন, এইটা আপনি কিন্তু বলতে পারবেন। যেমন দেখেন ক্লাসিক্যাল বইগুলোতে আমরা যখন নেট্রাম মিউর পড়ি, তখন নেট্রাম মিউরের একটা খুব ভালো সিম্পটম আপনারা হয়তো দেখেছেন। নেট্রাম মিউর, ধরেন যে আমরা হয় কি আগে হতো, আমরা রাজশাহী থেকে ঢাকা যেতাম, আমাদের যেতে প্রায় 8-10 ঘন্টার মতন সময় লাগতো, ঠিক আছে? 7 ঘন্টা 8 ঘন্টা তো লাগতোই। তো সে সময়ে এখনকার মতন হাইওয়ে রেস্টুরেন্ট কিন্তু ছিল না, একদম টানা যেত। ওই পথের মধ্যে দুই একটা জায়গায় হয়তো একটু চা টা ব্রেক দিত। তো হতো কি, যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝখানে বাস দাঁড়িয়ে যেত। তো তখন আমরা ছেলে মানুষরা একদম দ্রুত নেমে যেতাম, নেমে যেয়ে আমাদেরকে মানে হিসু করতে হবে, বডিটাকে হালকা করতে হবে, তাই না? অনেক পার্সন দেখা যায় অনেক দূরে চলে গেছে, যে একবার বসছে একবার ই করছে, তার হিসু হচ্ছে না।
তো নেট্রা মিউরের আমরা ক্লাসিক্যাল ইয়েতে এরকম দেখেছি যে অনেকজনের মধ্যে সে হিসু করতে পারে না, তার হিসু হয়ই না, রাস্তার ধারে সে হিসু করতে পারে না। তো আপনি নেট্রা মিউর যদি কনফার্ম হয়ে যান অন্য দিক দিয়ে, তাহলে আপনি পেশেন্টকে যদি এটা বলেন যে এই আপনি কি এরকম করতে পারেন না, হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব আপনি জানলেন কিভাবে? তো এটা কিন্তু ক্লাসিক্যাল ইয়ারাও জানে। তো আমি বলতে চাচ্ছি যে আমরা যে পদ্ধতিটা ইয়ে করি এটা তো আমরা কিন্তু বলতে পারি যে আপনি এতদিনের মধ্যে এইভাবে আপনি আরোগ্য আপনার হবে এবং আপনি একদম 100% কিওর হয়ে যাবে। কিন্তু আপনার মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, এত কনফিডেন্স নিয়ে আমরা কি হ্যাঁ আপনি ঠিক হবেন, আলবাত আপনি ঠিক হবেন, আপনি 1 মাসের মধ্যে ভালো হবেন বা আপনি 7 দিনের মধ্যে ভালো হবেন, আপনি আধা ঘন্টার মধ্যে ভালো হবেন, এত কনফিডেন্স নিয়ে আমরা কিভাবে বলতে পারি? তো যখন কেস টেকিং এর প্রসেসটা ফলো করার পরে সমস্ত পয়েন্ট আপনার কাছে চলে আসে, তখন আপনি খুব কনফিডেন্টলি আপনি বলতে পারবেন যে আমি যে আপনাকে মেডিসিনটা সিলেক্ট করে দিয়েছি সেটা একদম সিমিলিমাম এবং এটাতে মিরাক্কেল কিছু একটা হতে পারবে এবং ইনশাআল্লাহ খুবই দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন। দেখেন, আমরা যখনই সাকসেসফুল মানুষ সম্পর্কে বা সাকসেসের মূল মন্ত্র নিয়ে যখন কথা বলি, তখন দেখবেন প্রত্যেকটা সাকসেসফুল মানুষের একটা নির্দিষ্ট একটা মেথড থাকে, একটা রুটিন থাকে, কাজ করার একটা তরিকা থাকে। ঠিক আছে? এই মানে কাজ করার যে তরিকা, তার যে স্টাইল, ঠিক আছে? এটাই হলো একটা এক্সিলেন্স। এর পেছনে কিছু যুক্তি লুকায় থাকে, কিছু চতুরতার বিষয়। চতুরতা মানে আবার নেগেটিভ ভাবেন না। হ্যাঁ, বিবেক লুকায় থাকে, একটা পার্টিকুলার সিস্টেম লুকায় থাকে, মেথোডোলজি লুকায় থাকে। যদি সে মেথোডোলজিতে গড়বড় হয়ে যায় তবে রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে, সেটা ডিফেক্টিভ হওয়ার কিন্তু চান্স থাকবে। তো আমরা সবাই এখানে যারা আছি আমরা অর্গানন স্টাডি করেছি, অর্গানন স্টাডির মাধ্যমে আমরা সব বিষয়ে মোটামুটি কিছু হলেও জানি, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছু আছে যা আমরা প্র্যাকটিসে ধীরে ধীরে, যেমন আমাদের প্র্যাকটিসের বয়স যখন 1 বছর হবে, 2 বছর হবে, 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর হবে, যেমন আহ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ধরেন লাস্ট 7-8 বছর বা 10 বছরে প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা মোড়ে নতুন নতুন জিনিস কিন্তু আমি রিভিল করতে পেয়েছি, একটা নতুন ডেপথ কিন্তু পাওয়া যায়, এটা কিন্তু হয়, এটা একটা মানে নতুন পার্সপেক্টিভ আপনি কিন্তু পাবেন। আপনার বয়স যত বাড়বে আপনার অভিজ্ঞতা তত বাড়বে, আপনার ম্যাচিউরিটি তত আসবে, আপনি নতুন ডেপথ পাবেন, আপনি মেডিসিনের ডেপথ শুধু আপনার রিয়েল লাইফে না, আমি হোমিও স্টাডি নিয়ে বলতেছি, আপনার স্টাডির একটা ডেপথ আসবে, আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং, আপনার একটা পার্সপেক্টিভের একটা নতুন লেভেল আপনি পাবেন। তো সেই হিসাবে আমাদের, আপনি নতুন যখন পার্সপেক্টিভ পেলেন সেই অনুযায়ী আমাদেরকে এই প্র্যাকটিসটাকে আরো রিফাইন কিন্তু আমাদেরকে করতে হবে। ওই যে আগে শিখে এসেছিলাম 10 বছর আগে, ওইটাকে আপনি ধরে রেখে আপনি ইয়ে করলেন, সেটা কিন্তু হলো না, তাহলে ওটা প্রিজুডাইজড হয়ে গেলেন। আপনাকে নিজেকেও কিন্তু রিফাইন করতে হবে। আমি আপনাদেরকে নাক ভূমিকা পড়াইছি, পরের নাক ভূমিকা, তারপরে নাক ভূমিকা, রিফাইন হয়েছে না, এইরকম আর কি। তো আমাদের প্র্যাকটিসে আমরা কিছু মেথোডোলজি ফলো করি, আমি মূলত এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা কেসে এই বিষয়গুলা মানে আপনাকে দেখতে হবে, আমি নিজে দেখি, আপনাকেও দেখতে হবে। মনে করেন, ভালো করে শোনেন, আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, তো আপনাকে প্রথম যে জিনিসটা দেখতে হবে, কি দেখতে হবে বলেন তো? এনি আইডিয়া? কি দেখবেন আপনার? জেস্টার দেখতে হবে, জেস্টার তো জেস্টার। পার্টে চলে গেল। প্রথমে এসে ঢুকে বসার তার না, স্টাইলটা। এটা তো হচ্ছে প্রথম পার্টে গেল। এটা আমি এখন যে পোর্শনটা বলতেছি এটা হচ্ছে কেস টেকিং, বিফোর কেস টেকিং, কেস বিফোর কেস টেকিং আর কি। হ্যাঁ, স্যার, প্রথম। তার সাথে হ্যাঁ, সাদা লাভ করবো প্রথমে ওয়েটিং রুমে কি করতেছে এটা একটু দেখা যেতে পারে। জি জি, হ্যালো, সে আসলে ওয়েটিং তার রুমে সাথে কি প্রথমে করতেছে? সাদা লাভ করে নিন। একজন একজন করে বলি। আলাদিন সাহেব বলেন, কি বলছেন? ডক্টর আলাদিন। বলছিলাম যে যখন কোনো পেশেন্ট আসি ঢুকবে তখন প্রথমে তার সাথে একটু সাদা লাভ করে নিই, তার সাথে আলাপচারিতা করে বুঝাই দিই যে আমি আপনি ঠিক আছেন, আমি ঠিক আছি, উভয়ের মধ্যে একটা সহমর্মিতা গড়ে তুলি প্রথম, আচ্ছা ঠিক আছে, তারপরে কাজ শুরু করি। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ সিয়াম। ওয়েটিং রুমে কি করবে এটা খেয়াল করতে হবে যদি আচ্ছা, সম্ভব হয়। হ্যাঁ আপনারা যেটা বলতেছেন সবটাই কিন্তু হলো কেস শুরুর পরের বিষয় বা ওই ইয়েতে, কিন্তু আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হলো ফার্স্ট, সেটা হলো কেন সে অসুস্থ হলো। কি বললাম, কেন সে রোগগ্রস্ত হয়ে পড়লো। বুঝছেন, আমাদের প্রথম এইটা ভাবনা থাকতে হবে যে কেন এই অসুস্থতা হলো, কেন সে রোগগ্রস্ত কেন হয়ে পড়লো। কারণ কারণটা কি জানেন, আমরা কিন্তু অনেক আলাদা আলাদা মেথড ফলো করি, যেখানে আলাদা আলাদা জিনিস শেখানো হয়। আহ, সেগুলো কিন্তু একেবারে ভুল না, আমরা সেগুলো মাথায় রাখতেছি। আমরা যেমন ধরেন যে আমাদের এখানে ইন্টার্নি স্টুডেন্টরা আছেন, তারা দেখতেছেন যে আসছে রুগীকে বাম সাইড ডান সাইড বা এই ইয়ে করে, মানে বনিং হোসেন পদ্ধতি, অথবা দেখা যাচ্ছে আংশিক কেন্ট, আংশিক বনিং হোসেন বা বোগার, এইরকম তারা যে ইয়েগুলা করেছেন সেটাকে ফলো করতেছে। কেউ হয়তো ন্যাশের দেখানো পদ্ধতি করতেছে, কেউ হয়তো এই আলীর মতন করে করতেছে। আমি বলবো না যে কোনোটাই ভুল, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি করব, আমরা সব সর্বোচ্চ বেস্ট আমাদের কাছে যেটা রিসিভ করতে আমাদের সুবিধা হবে, যেটা আমাদের বেস্ট মনে হবে, সেটা নিয়ে আমাদেরকে আগাতে হবে, এবং যেটা আমাদেরকে খুব ইজিলি নিয়ে নিতে পারবো, ইজিলি সিমিলিমামের কাছে যেতে পারবো সেখানে। দেখেন, একসাথে 2-3টা মেডিসিন প্রেসক্রাইব করার মধ্যে কোনো বাহাদুরি নাই। হ্যানিম্যান আপনাকে বলে গেছে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করো, কারণ মানুষ একটা মেডিসিনকে প্রতিনিধিত্ব করে, তাহলে সেই মেডিসিনটাই তুমি ব্যবহার করো। হ্যানিম্যান বলে গেছেন, আপনাকে আপনার মহাগুরু তার পদাঙ্ক অনুসরণ করে আগাতে হবে। তো কেস টেকিং এর শুরুতে আপনি প্রথমে পেশেন্টকে বলতে দিন, ডক্টর আলাউদ্দিন সাহেব বলেছেন, কেস টেকিং এর শুরুতে আপনি প্রথমে পেশেন্টকে বলতে দিন। প্রথম কিছু মিনিট বা কয়েক সেকেন্ড হতে পারে বা কয়েক মিনিট হতে পারে, আপনি পেশেন্টকে ফ্লোর দিয়ে দিলেন, পেশেন্ট কিন্তু আপনাকে বলবে, ডাক্তার সাহেব আমার এটা হয়েছে, আমার ওইটা হয়েছে, আমার গলা ব্যথা, আমার নাকের ব্যথা, আমার কান বন্ধ হয়ে গেছে, এই ঘাম হয়, কাশি হয়, বলতে থাকবে তার মতন করে। পেশেন্ট কথা বলতে শুরু করবে, তার টপিক নিয়ে কথা বলবে, তাকে আপনি বলতে দেন। কারণ সে ইনিশিয়াল 2-3 মিনিট যেটা সে শুরুটা করলো, এই 2-3 মিনিট হচ্ছে খুবই ক্রুশিয়াল। সুতরাং এই 2-3 মিনিট বা প্রথম কিছু সেকেন্ড আপনি পেশেন্টকে কথা বলতে দিন, আর আপনি তার কথাগুলো মাইন্ডের মধ্যে রাখেন, আপনার মনের মধ্যে রাখেন, স্মরণ করে রাখেন। আপনার যদি স্মরণ শক্তি দুর্বল হয়, আপনি নোটপ্যাডে নোট করে নেন, টুকটুক করে আপনি নোট করে নেন পেশেন্ট কি বলছে, ঠিক কি বলছে, হোয়াট এক্স্যাক্টলি দ্য পেশেন্ট সেজ, হোয়াট এক্স্যাক্টলি দ্য পেশেন্ট সেজ, পেশেন্ট ঠিক কি বলছে সেটা আপনি নোট করে নেন বা আপনার মাথায় রাখেন বা স্মরণে রাখেন, মানে যে করে হোক সেটা আপনি ভুলেন না। এবার সে কথা বলা যখন শেষ করবে, তখন প্রত্যেক সময় কথা বলা শেষ হবে, 2-3 মিনিট বলুক বা 5 মিনিট, কেউ 7 মিনিট ধরে কথা বলতে, আপনি বলতে দেন, ইন্টারাপশন করেন না, সে কথা বলুক। তার কথা বলা যখন শেষ হবে, তার কমপ্লেন গুলো যখন সে বুঝায় বলা শেষ করবে, অনেক সময় দেখবেন যে পেশেন্ট একই জিনিসই বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝায় বলতেছে, কমিউনিকেটিভ পেশেন্টরা বারবার এটা ওটা দেখে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে ব্যথা এখান থেকে এই পর্যন্ত, ঘাড়ের এখান থেকে, তাই না, আমি কমিউনিকেটিভ আপনাদেরকে বুঝাইছিলাম। তো তাকে বুঝাতে দেন, তারপরে আপনাকে নিশ্চিত হতে হবে এবং ইনভেস্টিগেট করে করার চেষ্টা করতে হবে যে ঠিক কি কারণে পেশেন্টটা অসুস্থ হয়ে পড়লো, তার অসুস্থ হওয়ার রিজনটা কি। ঠিক আছে, এইটা তাহলে আপনার হলো ফার্স্ট কাজ, এটা বোঝা, এটাই হলো মূল ইয়া, এখান থেকে আপনি প্রেসক্রিপশন করে দেবেন। তো আমি পরের স্লাইডে চলে আসলাম। এখানে দেখেন অনেকগুলা দেওয়া আছে, আমি সবগুলাই বলতেছি। এই যে এগুলা কিন্তু সব টুলস। তো এই যে রিজন, 1 নাম্বারটা দেখেন কি লিখছে, হোয়াট ইজ দ্য হোয়াই অফ দ্য কেস, হোয়াই অফ দ্য কেস। এই 1 নাম্বারটা হলো একটা কেস টেকিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। সবচেয়ে ইম্পর্টেন্ট টুল তাহলে কি হলো, হোয়াই অফ দ্য কেস। বুঝতে পারছেন, যেমন আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আপনাদের স্মরণ আছে কিনা, আমরা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ধরেন থার্ড পার্টি কোনো প্যাথোজেন বা কোনো মাইট, হ্যাঁ, বা কোনো জীবাণু,
এগুলোর উপরে নির্ভর করে কিন্তু অসুস্থ হই না। খুব ভালো করে বুঝেন, আমি কিন্তু খুব ফিলোসফিক্যাল কথা বোঝাচ্ছি। আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা ভাইরাস, অমুক তমুক এগুলোর উপরে নির্ভর করে কিন্তু আমরা অসুস্থ হই না। রিয়াল ডিজিজ বা ন্যাচারাল ডিজিজ এগুলোর কারণে হয় এটা কিন্তু না, বরং আমরা নিজেরাই দায়ী। করোনার সময়, করোনা প্যান্ডেমিক চলাকালীন, মানে করোনা মহামারী চলার সময় আমি আমাদের অনেক বড় বড় হোমিওপ্যাথ ডাক্তারদেরকে দেখেছি, আমি নাম বলতে পারবো, তারা তাদের ছবি আমার কাছে আছে, তাদের চেম্বারের সামনে এরকম করে হোমিওপ্যাথ বড় করে কাঁচের বাক্স বানায় নিয়েছে, নিয়ে তিনি বাক্সের এদিকে থাকেন, ওই পারে গিয়েছেন। আর এলোপাত্রা তো অনলাইনে রুগী দেখতেন, আর সাথে হচ্ছে মোটা গগলস আর ইয়ে পরে 4-5টা মাস্ক পরে তারা পিপি পরে তারা করেছেন। যারা সে সময়ে প্র্যাকটিস করেন তারা জানেন। কিন্তু আমরা হোমিওপ্যাথরা, আমি পার্সোনালি আমার কথা বলি, আমি হাজারের উপরে করোনা ইনফেক্টেড আমি পেশেন্ট দেখেছি। আমার বাসায় আমাকে খুব, আমার সাথে কি বলবো, ঝগড়া বিবাদ করতো। হম, খুব ইয়ে করতো যে তোর কি টাকার অভাব পড়ে গেছে, যে তুই যে বসে আছিস। আমি তো টাকার জন্য যাইনি, তখন আমার একটা দায়বদ্ধতা থেকে আমি দিচ্ছি। তো আমি কিন্তু করোনায় আক্রান্ত হইনি। ফার্স্ট ইয়েতেও আমি করোনায় আক্রান্ত হইনি, সেকেন্ড ইয়েতেও আমার আক্রান্ত হইনি। আমার কোনো মানে সিমটমই প্রকাশ আসেনি। আমি এবং আমার যে কলিগ ডাক্তার দুইজনই কিন্তু হইনি। অথচ আহ, আমাদেরকে পিপি দিতে আসছে সে সময় আমাদের একজন নেতা, ডক্টর খালেক বিশ্বাস, হ্যাঁ, উনি আমাদেরকে পিপি দিয়ে গেলেন, আমাকে নানা বলতেন, না না তোমরা এইভাবে দেখতেছো এটা তো ঠিক না, আমি তোমাদেরকে পিপি দিব। তো গভর্নমেন্টের তরফ থেকে 3 দুটের পিপি ম্যানেজ করে আমাদের, আমি কখনো ওটা খুলেও পড়িনি। আমার পার্টনার উনি পড়েছেন, কিন্তু আমি পড়িনি। এটা কিন্তু আমার বোল্ডনেস না, পুলিশ বোল্ডনেস না, এটা আমার অডাসিটি না। হ্যাঁ, কারণ আমি বিষয়গুলা মোটামুটি মানি। এই যে কানের আমার যে বিষয়টা, এটা কিছু কজেস আছে বলে আমার কান এফেক্টেড। তো যাক, ওটা অন্য হিসাব। তো আমরা কিন্তু এই ন্যাচারাল ডিজিজ এই প্যাথোজেন গুলার জন্য কিন্তু আমরা অসুস্থ হচ্ছি না, আমরা নিজেরাই দায়ী। আমাদের পারসেপশন, আমাদের অ্যাডাপ্টেশন, আমাদের রিয়াকশন এই ডিজিজ গুলা তৈরি হওয়ার জন্য দায়ী। একটা বাসার আমরা যেরকম আহ আমার কাছে খুবই কঠিন একটা ট্রিটমেন্ট দিয়ে হচ্ছে, আমি নিজেও খুব ঝামেলায় পড়ি। আহ, মানে এখানে আমার সাকসেস রেট খুবই কম, সেটা হলো স্ক্যাবিজের ক্ষেত্রে। হ্যাঁ, তো একটা বাসার মোটামুটি ওদের বাসায় 6 জন এবং তার আহ, আরো 2টার সাথে তার চাচা আর ইয়েদের নিয়ে মিলে মোট 20-22 জন। 20-22 জনের ফ্যামিলিতে 20-22 জনেরই স্ক্যাবিজ আছে, কিন্তু একটা মেয়ে, তার কখনো স্ক্যাবিজ হয়নি, একই সাথে তারা থাকতেছে। বাট আমরা জানি যে স্ক্যাবিজ হচ্ছে সোয়াচের, কোনোভাবে সে এফেক্টেড হয়নি। হাউ দিস পসিবল? এর ইয়েটাই কিন্তু এরকম, সে তাকে ওই লেভেলে রেখে আসছে। তো আমি এই বিষয়গুলো আলোচনা করছি। তো প্রত্যেকটা কেসে, প্রত্যেক ন্যাচারাল ডিজিজের ক্ষেত্রে ওয়াই অফ দা কেস হলো সাইকোসোমাটিক। কি ওয়ার্ড বললাম? সাইকোসোমাটিক। ডিজিজটা ফিজিক্যাল লেভেলেই হোক, কাশিতেই হোক, ক্যান্সারেই হোক, বা কোনো অটো ইমিউন ডিজিজ হোক, এমনকি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারই হোক, সব কিছু মাইন্ড লেভেলে একটা কনফ্লিক্ট থেকেই শুরু হয়। এইটা ভালো করে মাথায় রাখেন। সবকিছু মাইন্ড লেভেলে একটা কনফ্লিক্ট থাকবে, একটা দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্ব থেকে শুরু হয়। তো পেশেন্টের আপনার কাছে এসে তার চিফ কমপ্লেন গুলা যখন তার বলা শেষ হয়ে গেল, চিফ কমপ্লেন বলা শেষ হয়ে গেল, তার আদার্স কনকমিডেন্ট কমপ্লেন গুলা, প্রবলেম গুলা যখন বলা শেষ হয়ে গেল, সে যখন বলে ওকে ডাক্তার সাহেব আমার বলা শেষ, এবার আপনি বলেন, মানে আপনাকে সে 4+ ফ্লোর আপনাকে পাস করলো, আপনাকে ফ্লোর দিল, তখন আপনার মাইন্ডে রাখা উচিত যে আপনাকে ইনভেস্টিগেট করতে হবে, এবং ইনভেস্টিগেশনের এই ডিরেকশনে নিতে হবে যে
পেশেন্টটা আসলে অসুস্থ হয়ে পড়লো কেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন স্টাফিসিডিয়ার কথা, ঠিক আছে? স্টাফিসিডিয়া ভালো করে শেখেন, একটা মেডিসিনও শেখা হয়ে যাবে। স্টাফিসিডিয়া একটা বাচ্চা, সে স্কুল গোয়িং বাচ্চা, সে ক্লাসে তার টিচার তাকে সবার সামনে বকা দিল। আমি কয়েকদিন আগে এই কেসটা পাইছি। সবার সামনে বকা দিল, মাদ্রাসায় পড়ে, সবার সামনে বকা দিল, গাল মন্দ করলো। এতে সে প্রচন্ড এম্বারেসড হয়ে গেল। এম্বারেস তো বুঝি, এম্বারেস বুঝি না, এম্বারেসড হয়ে গেল। আমি শুধু সিম্পল ভাষায় যদি বলি যে লজ্জা পেলো বলি, যদি এম্বারেস শুধু লজ্জার মধ্যে থাকে না, একটা লো ফিলিং থাকে, একটা লো ফিলিংও বলবো না, একটা ছোট ছোট ভাব, একটা খারাপ লাগা, একটা অপ্রস্তুতি। আমি এম্বারেস নিয়ে পরে আবার আলোচনা করবো, আপনারা একটু শুনে নেন শুধু। টিচার সবার সামনে বকা দিল, গাল মন্দ করলো, এবং এই গাল মন্দর ফলে সে এম্বারেসড হয়ে গেল। মানে এই যে গালমন্দ করা, টিচার সবার সামনে গালমন্দ করা, গালমন্দ করার ইংরেজি কি? গালমন্দ করা, এটা এটা লিখে রাখেন, মুখস্থ করে ফেলেন, তাহলে রুব্রিক শেখা হয়ে যাবে। গালমন্দর করার ইংরেজি হচ্ছে স্কর্ন করা, SCROND, স্কর্ন লিখে নেন, SCROND। নতুন যারা মুখস্থ করে ফেলেন, টিচার সবার সামনে স্কর্ন করলো, এতে সে এম্বারেস ফিল করা শুরু করলো। তো এই যে এম্বারেসমেন্টের পরে সে যখন বাসায় আসে, তখন তার জ্বর শুরু হলো। বা এরকম আমি কেস পেয়েছি যে টিচার বকাঝকা করেছে, স্কোন করেছে, এরপরে তার কনভালশন শুরু হয়ে গেছে, ফ্রিকুয়েন্টলি কনভালশন, খিঁচুনি। তাহলে এখানে কি হলো? এখানে হোয়াট ইজ দ্য হোয়াই অফ দ্য কেস? দ্বিতীয় পয়েন্টটা দেখেন, হোয়াট ইজ দ্য হোয়াই। ফার্স্ট পয়েন্টটা দেখেন, হোয়াট ইজ দ্য হোয়াই অফ দ্য কেস? কি হলো? কি হলো? টিচার স্কোন করলো। টিচার স্কোন করা, আপনাদের মধ্যে অনেকেই এই হোয়াই এর বিষয়টা কিন্তু আপনারা অলরেডি জানেন, যারা পুরনো আছেন তারা জানেন। একটা পার্সনের এই হোয়াই একটা পার্সনের কোর পর্যন্ত নিয়ে যায়, কোর কোর কোর, একদম মূল, একদম রুট পর্যন্ত নিয়ে যেতে পারে। যেমন মনে করেন ইগনেশিয়া অসুস্থ হয়ে পড়েছে, আমরা জানি যে ইগনেশিয়া হচ্ছে খুবই সেন্সিটিভ। কিসের প্রতি সেন্সিটিভ থাকে? কার মনে আছে ইগনেশিয়া কিসের উপরে সেন্সিটিভ? মোরাল ফিলিং। ইগনেশিয়া মূলত মোরালের থেকেও বেশি হচ্ছে রাইট অ্যান্ড রং, এই বিষয়ের উপরে খুব সেন্সিটিভ। কোনটা রাইট রং, সমাজে, তার সোসাইটিতে, তার পরিবারে, তার বাসায়, তার বন্ধু মহলে যা কিছু ভুল হচ্ছে বা খারাপ হচ্ছে, হ্যাঁ, আমাদের যে মোরাল থাকে, আমাদের যে নৈতিক পয়েন্ট যা আছে, মোরালিটি, যা আমরা কি, মোরালিটি আমরা কই থেকে পাই? আমরা ছোটবেলা থেকে শিখি। আমরা ছোটবেলা থেকে দেখবেন আমাদের সমাজ ব্যবস্থায় কি বলে যে ভুলেও অ্যাডাল্টি করা যাবে না। অ্যাডাল্টি মানে আবার ব্যভিচার মনে করেন, অ্যাডাল্টি আমি বুঝাইছিলাম এর আগে। অ্যাডাল্টি করা যাবে না, বড়দের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। আমাদের সময় কি হইতো দেখেন, রেসপেক্ট লেভেলটা কিরকম ছিল, একটু জোকস করি। আমাদের বন্ধু বান্ধবরা যারা সিগারেট খাইতো, দেখা যাচ্ছে যে পাড়ার একটু বড় ভাই বা আত্মীয় স্বজন হলে তো তাকে ওখানে খুঁজেই পাওয়া যাবে না, বড় ভাই হলে একদম গলির মধ্যে চলে যায়, তারা সিগারেট খাইতো। ওপেনলি এখনকার মতন ধূমপান তারা করতো না। তো এটা কোত্থেকে শিখছে? ওই ফ্যামিলিতে সিগারেট খাওয়া শেখায়নি, ওই ওই সময়ের বন্ধু মহল থেকে শিখেছে, তার এনভায়রনমেন্ট থেকে শিখেছে। তো আমরা আমাদের ফ্যামিলি থেকে শিখি যে বড়দেরকে কিভাবে রেসপেক্ট দিতে হয়, টিচারকে কিভাবে সম্মান করতে হয়, বৃদ্ধদেরকে কি করে টেক কেয়ার করতে হয়। এই যে আমাদের পোশাক আশাক নিয়ে এত কথা, এত কিছু হয়, এটার এই শিক্ষা আসে থেকে? পরিবার থেকে। এই যে শালীন পোশাক পরতে হবে, তাই না? এই এই জিনিসটা কিন্তু পরিবার থেকে আসে। এই পয়েন্ট গুলো একদম ছোট থেকে আমাদেরকে শেখানো হয়, একদম ছোটবেলা থেকে। যে বাড়িতে এই চর্চাটা নাই, সেই বাড়ির সন্তানই কিন্তু বিগড়ে চলে যায়। তো এই যে এইরকম এনভায়রনমেন্ট থেকে কিন্তু ইগনেশিয়া তৈরি হয়। এই এই টাইপের এনভায়রনমেন্ট হচ্ছে ইগনেশিয়ার বেস তৈরি করে দেয়। বুঝতে পারলেন ইগনেশিয়ার বেস কিভাবে তৈরি হয়? এই পরিবার থেকে হয়, এগুলা শিখতে শিখতে।
তো এখন এই লেভেলে যখনই কোনো গড়বড় হয়ে যায়, এই যে যেগুলা কথা বললাম এইগুলোর মধ্যে যখন উলটপালট হয়ে যায়, তখনই কিন্তু ইগনেশিয়া অসুস্থ হওয়া শুরু হয়ে যায়, তার অসুস্থ হওয়াটা চালু হয়ে যায়। এরপরে তার যে ম্যানিফেস্টন থাকে, ম্যানিফেস্টন মানে কি, প্রকাশ, তার এই প্রকাশ গুলাকে তখন আমরা কি করি, আলাদা আলাদা রুব্রিক্স, এই যে আপনারা বললেন যে সেন্সিটিভ মোরাল, তাই না, এই টাইপের আলাদা আলাদা রুব্রিক্স, তার আলাদা আলাদা অ্যাডাপ্টেশন, তার আলাদা আলাদা রিয়াকশন, এগুলা কিন্তু তখন তৈরি হতে থাকে। কিন্তু কেসের ক্ষেত্রে অনেক সময় অ্যাডাপ্টেশন অনেক ক্লিয়ার দেখতে পাওয়া যায়, রিয়াকশনও কিন্তু ক্লিয়ার দেখতে পাওয়া যায়, এটা যেতে পারে আর কি। কিন্তু যতক্ষণ না তার কজ কি কারণে হলো, কজ পর্যন্ত যেতে না পারবেন, আমি যেতে না পারবো যে এই ব্যক্তি এই বিষয়টা নিয়ে সেন্সিটিভ, মোরাল নিয়ে সেন্সিটিভ, আর এখান থেকেই তার প্যাথোলজি শুরু হচ্ছে, ততক্ষণ কিছু হবে না। এখন যদি এই মোরালিটির এই পয়েন্টটা যদি ইগনেশিয়ার সাথে জুড়ে যায়, মানে তার অ্যাডাপ্টেশনের সাথে, তার রিয়াকশনের সাথে, তার ব্যবহারের সাথে যদি জুড়ে যায়, তো এভাবে করলে আমাদের যে কেস মেথোডোলজি আছে, আমরা যে একটু আগে বললাম যে কেস রিসিভিং, আমাদের যেটা কেস রিসিভিং থাকে, মানে কেস টেকিং যা করি, সেটা একদম পাকাপোক্ত হয়ে যাবে, একটা ভালো প্রেসক্রিপশন তৈরি হয়ে যাবে, আপনার সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি বেশি বেড়ে যাবে, কারণ আপনি পেশেন্টের কোড ধরে ফেলেছেন, বুঝতে পারছেন, আপনার সাকসেস রেশিও অনেক বেড়ে যাবে, আপনি কোডটাকে ধরে ফেলছেন। তাই যখনই কোনো কেস আপনার সামনে আসবে, আপনি কেসটাকে টেক করার পরে বা রিসিভ করার পরে আপনি চাইলে 2-3 মিনিট বা 30 সেকেন্ড এটা নিয়ে একটু চিন্তা করেন, হোয়াই দ্য পেশেন্ট ইজ ফিলিং সিক, লিখে নেন, হোয়াই দিস পেশেন্ট ইজ ফিলিং সিক, এই মানুষটা, এই পেশেন্টটা কেন অসুস্থ হলো, কোথায় একটা জিনিস তার এই যে তার কি বলবো, তার যে অ্যাডাপ্টেশন, এটা আপনার মনে হবে যে একটা XYZ একটা ওষুধের মতন, রিয়াকশনটা অমুক একটা ওষুধের মতন, কিন্তু তার অরিজিনাল উৎপত্তিটা কোথায়? অনেক সময় দেখবেন যে একটা পেশেন্টকে আমরা তার অ্যাডাপ্টেশন, তার রিয়াকশন, তার অ্যাটিটিউড দেখে এক এক মেডিসিনের মতন মনে করি, কিন্তু যখন আপনি এই অরিজিনাল জিনিসটা, এই কোডটা আপনি যদি কোড থেকে উৎপন্ন হচ্ছে, তখন যদি ওইটাকে বাইর করতে পারেন, তাহলে দেখবেন মেডিসিন একটাই আসছে। যেমন ইগনেশিয়ার ক্ষেত্রে হলো মোরালস, তাই না, মোরালস। আর স্ট্যাফিসিয়ার মধ্যে কি, স্ট্যাফিসিয়াতে কি থাকে, এমবারাসমেন্ট। না না, স্ট্যাফিসিয়া হচ্ছে ইন্ডিগনেশন, ঠিক আছে, ইগনেশিয়া কি মোরাল, আর স্ট্যাফিসিয়া হচ্ছে ইন্ডিগনেশন, সে নিজেকে খুব উঁচুতে মনে করে, ডিগনিফাইড, নিজেকে উঁচু মনে করা অবস্থায় তার যদি কেউ অপমান করে, সে যদি বেজ্জত হয়ে যায়, তখনই তার প্যাথোলজি শুরু হয়ে যাবে। ঠিক আছে, এই ছোট ছোট দেখছেন, ছোট ছোট জিনিস যে প্রত্যেকটা মেডিসিনকে করা যায়, কিন্তু এই ছোট জিনিসকে আমরা যত এক্সপ্যান্ড করব, যত দূরের দিকে যাব, তত কিন্তু আমরা অনেকগুলো মেডিসিন পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, মোরাল স্ট্যাফিসিয়া নাই তা না, কিন্তু স্ট্যাফিসিয়ার মূল জায়গাটা হলো ইন্ডিগনেশন। তো সেরকম নার্স ভূমিকার প্রবলেম এখান থেকেই শুরু হয় যে, আরে ভাই আমি এত পারফেক্টলি কাজ করব, এত এত পারফেক্টলি, মানে এইরকম পারফেকশন থাকবে, যত সময় লাগুক, আমি অনেক প্ল্যান করে ফেলেছি, যত সময় লাগুক না কেন আমি কোয়ালিটি প্রোডাক্ট দিব, যাতে সামনে গিয়ে কেউ আমার দিকে আঙ্গুল তুলতে না পারে যে ডাক্তার সাহেব, ডাক্তার কাউসার, আপনি প্রেসক্রিপশনে এত বড় ভুল করলেন কি করে। কেস টেকিং আমি দরকার হলে 1 ঘন্টা সময় নিব, 4 ঘন্টা সময় নেব, বাট আই উইল মেক শিওর আমি যে সঠিক রুব্রিক্স নিয়ে প্রেসক্রিপশন তৈরি, মানে আমি যে রুব্রিক্স গুলা নিয়েছিলাম সেগুলো সঠিক, এবং সঠিক প্রেসক্রিপশন আমি তৈরি করেই ছাড়বো। আর সে কাজের জন্য সে 3-4 ঘন্টা কি করে, অন্যের কাজ ঘাড়ে নিয়ে নিবে,
তার আমরা আমরা বলেছিলাম নার্স ভূমিকা কি করে, তার আন্ডারে থাকা লোকজনের কাজও ঘাড়ে নিয়ে নেয়, কারণ একদম পারফেক্ট হতে পারে, পারফেকশনিস্ট, একদম পারফেক্ট হতে পারে, যাতে আমার উপরের বস না বলে যে কাউসার তোমার আন্ডারে এগুলা আছে, কি শিখালা তুমি, তো প্রেসক্রিপশনই করতে পারে না। নার্স এই ভয়টা থাকে যে বস আমার দিকে আঙ্গুল তুলবে, বা অন্য কারো কাছ থেকে আমাকে শুনতে হবে যে হাউ ডিড দিস মিস্টেক, হাউ কুড ইউ ডু দিস, তুমি কিভাবে পারলে এই ভুলটা করতে। তো নার্স ভূমিকার একটা এসেন্স আছে। তাহলে পারফেকশনিজম আর ফাস্টিডিয়াসনেস, যা এটা নার্সের মধ্যে থাকে, এবং এইটাতে যখন গবর জবর হয়ে যায় তখন তার অসুস্থ হওয়ার কারণ তৈরি হয়ে যায়, তার মধ্যে প্যাথোলজিক প্রভাব তৈরি হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা মেডিসিনের এসেন্স থাকে, এসেন্স অফ ম্যাথমেটিকা আমাদের বই আছে না, প্রত্যেকটা মেডিসিনের এরকম এসেন্স থাকে। প্রত্যেকটা মেডিসিনকে আমরা দুই তিনটা শব্দ বা একটা বাক্যে শেষ করে দিতে পারি। তো সেই একটা বাক্যই হলো তার হোয়াই, বা তার কোর, বা তার এসেন্স। নাম তো অনেক দেওয়া যায় এরকম, কিন্তু মূল বিষয় হলো লোকটা অসুস্থ শুরু হলো কোত্থেকে, সে কেন অসুস্থ হয়ে পড়লো। কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? না স্যার, বলেন। বুঝতে না পারলে বলেন, আবার আবার বলবো, হ্যাঁ, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। কেস টেকিং তো একটা আপনাদের জন্য রেখেছি, যদিও একদম বিগিনিং কেস টেকিং, আরো কেস টেকিং এর স্টেপ আছে, সেগুলো আমি প্রতি মাসে একটু করে দেখাবো। তো আপনারা যদি আমাদের এই মেথোডোলজি এটা শিখতে চান, এটাতে ইনভলভ হতে চান, এটাতে প্র্যাকটিস করতে চান, তবে প্রত্যেকটা কেস করার সময় চেষ্টা করবেন কোডটাকে ধরার। অফকোর্স প্রত্যেকটা কেসে আপনি পারবেন না, এটা আমিও পারি না, কারণ অনেক সময় সর্দি কাশি বা এই যে আমার কান বন্ধ হয়েছে, এগুলো অ্যাকুইট কেস, এগুলোকে আপনি ওইভাবে নিতে পারবেন না। তবে যদি একটু গভীর চিন্তা করেন, একটু ডিপ লেভেলে দেখেন, তবে কোথাও না কোথাও একটা স্ট্রং ইমোশন আপনি অবশ্যই পাবেন। যদিও অ্যাকুইট কেস গুলাতে হয় কি এমনি এমনি ভালো হয়ে যায়, 2-3 দিন বা 4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে নিজে থেকেই চলে যায়। সিজনাল ঠান্ডা লাগা, এটাও কিন্তু ধরেন এমনি এমনি একটু সরিষার তেল টেল দিলেন, একটু গার্গল করলেন, এমনি এমনি সারে। কিন্তু কিছু জিনিস আছে এটা ভালো হচ্ছে না, তখন আপনাকে দেখতে হবে যে এর পেছনের স্ট্রং। আমি যে গতদিনের একটা কেস দেখালাম না, যে সর্দি কতদিন ধরে লেগে থাকতেছিল, তখন আমাদেরকে দেখতে হয় যে এর পেছনের স্ট্রং ইমোশনাল কম্পোনেন্টটা কি, কি জড়ায় আছে তার সাথে। আপনি হয়তো পাবেন, আপনি হয়তো পার্সিভ, সে সময় হয়তো পার্সিভ করতে পারছেন না, উপলব্ধি করতে পারছেন না, বা বের করতে পারছেন না, কিন্তু সেটা সব সময় থাকে। ওটাই আমাদেরকে বের করা শিখতে হবে, এটাই আর্ট। তো এটাকে আমরা কি বলি জানেন, কি বলি? দেখেন আমি একটা ওয়ার্ড লিখে দিচ্ছি, কি লিখলাম? এটাকে আমরা বলি সাইকো নিউরো ইমিউনো এন্ডোক্রাইনোলজি। কি বলি? সাইকো নিউরো ইমিউনো এন্ডোক্রাইনোলজি, PNEI সংক্ষেপে, PNEI। এটা কিন্তু একটা মডার্ন কনসেপ্ট, এটা ইন্টিগ্রেটেড মেডিকেল সিস্টেমের একটা মডার্ন কনসেপ্ট। তারা সব কিছুকে ইনক্লুড করে নিয়েছে, সবাইকে ওই এক জায়গায় আসতে হবে। সাইকোকে প্রথমে রাখা হয়েছে কেন ভাবুন, দেখেন আজকের মডার্ন এডুকেশন বলছে, মডার্ন মেডিকেল সায়েন্স আজকে সাইকোকে প্রথমে রেখেছে, তাই না? আর আমরা দেখেছি 200-250 আগে কেন্টের রেপার্টরি কোন অধ্যায় আগে দেওয়া আছে? মাইন্ড। কেন্টের রেপার্টরি উল্টাইছেন, উল্টাই দেখেন প্রথম চ্যাপ্টার হচ্ছে মাইন্ড, 250 আগে দেওয়া আছে। তো PNE থেকে শুরু হয়েছে সাইকো, এটাই হলো রুট, যা কন্ট্রোল করছে আপনার নার্ভাস সিস্টেম, আপনার এন্ডোক্রাইন সিস্টেম, এই স্কেলেটাল সিস্টেম, সবকিছু ওখান থেকে গভর্নর করতেছে, ওখান থেকে নিয়ন্ত্রণ করতেছে, এটাই হলো কোর। তো আমরা দেখেন, আমরা একটা রেপার্টরি, আমি কপি করলাম না, দাঁড়ান
এই লিবার্টিটাও আপনাদেরকে একটু দেখায়। উম, আমরা স্ট্যাটিস্টিক্সের একটা সুন্দর রুব্রিক্স আছে। রুব্রিক্সটা হলো, এই রুব্রিক্সটা আমি অনেক ইউজ করেছি, আপনারা শিখে নেন। এটা কনভালশনের, এটা হলো জেনারেল চ্যাপ্টারের মধ্যে আমরা পাবো। জেনারেল চ্যাপ্টারে কনভালশন, কনভালশন, সরি, CON কনভালশন, এটা হলো কি জানো, আচ্ছা, এই দেখো, unjustly accused after being, unjustly accused after being, দেখেছেন রুব্রিক্সটা? একটাই মেডিসিন আছে স্ট্যাটিস্টিক্সে, আবার ডক্টর কেন্টের দেওয়া, ঠিক আছে? ডক্টর কেন্ট এটা দিয়েছেন, আনজাস্টলি অ্যাকিউজড অফ বিং। আচ্ছা, এটা কপি করে আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিই, সুবিধা হবে।